সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসরুল্লাহ। আর আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে রয়েছেন হারুন জামিল, নির্বাহী সম্পাদক ঢাকা মেল এবং সভাপতি বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমরা আলোচনায় যাবার আগে আমরা একটু প্রতিদিনের পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। প্রথম আলো, মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল, ফিরছে পুরনো আইন, জাতীয় সংসদের অধিবেশন। আগের নিয়মে ফিরছে বিচারক নিয়োগ, যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে সংলাপের প্রস্তুতি। আমার দেশ, আবু সাইদ ভেবেছিলেন সামনে মানুষ, তবে তারা ছিল অমানুষ, জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রায়। যুদ্ধবিরতি সত্ত্বেও হরমুজ প্রণালীতে অচল অবস্থা। বিচার বিভাগের স্বাধীনতার 3 অধ্যাদেশ বাতিলে বিল পাস। দৈনিক ইত্তেফাক, জুলাইয়ের প্রথম শহীদ আবু সাইদ হত্যাকাণ্ড, পুলিশ সদস্য আমির ও সুজনের মৃত্যুদণ্ড। দলীয় প্রতীকে হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন, ঢাকার কিছু স্কুলে 3 দিন অনলাইনে ক্লাস হবে, শিক্ষামন্ত্রী। সমকাল, ঋণ নির্ভরতা বাড়ছে, আর্থিক সংকটে নতুন সরকার, সেদিন তার অমানুষ হয়ে গিয়েছিল ট্রাইব্যুনাল, আবু সাইদ হত্যা মামলার রায়। লেবাননে ব্যাপক বোমাবর্ষণ, ভাঙনের মুখে যুদ্ধবিরতি। জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যার রায়, শুটার 2 পুলিশের মৃত্যুদণ্ড। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিল, জাতীয় সংসদের 24 বিল পাস। পুরনো পথেই বিচারালয়, দৈনিক মানবজমিনী শিরোনামেটি। আবু সাইদ হত্যা মামলা, 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 কর্মকর্তার যাবজ্জীবন। বগুড়া ও শেরপুরে বিএনপি প্রার্থীদের জয় জয়কার। কালের কণ্ঠ, দ্রব্যমূল্যে অস্থির জনজীবন, বিদ্যুৎ ও জ্বালানিতে ভর্তুকির প্রচণ্ড চাপ। আবু সাইদ হত্যা মামলার রায়, 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। কালবেলা, দুদকের ত্রুটিপূর্ণ মামলা, মালয়েশিয়ার পথে কাটা, পাল্টাপাল্টে হুমকিতে ঝুঁকিতে যুদ্ধবিরতি, বিশ্বের নজর এখন ইসলামাবাদে। বাংলাদেশ প্রতিদিন, 2 পুলিশের মৃত্যুদণ্ড, আলোচিত আবু সাইদ হত্যা মামলার রায়, ভেঙে যেতে পারে যুদ্ধবিরতি, সংসদে আবার ওয়াকআউট, জামুকা সংশোধনী বিল পাস, জামায়াতের আপত্তি, এনসিপির সমর্থন। দেশ রূপান্তর, বাড়তি দামে বিক্রি হচ্ছে এলপিজি, বিরোধিতা বিতর্কের মধ্যে আরও 31 বিল পাস, পুলিশের 2 জনের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন, আবু সাইদ হত্যা মামলার রায়। নয়া দিগন্ত, 5 অধ্যাদেশ বাতিল, বিরোধী দলের ওয়াকআউট। আবু সাইদ হত্যার রায়ে 2 পুলিশের মৃত্যুদণ্ড, 3 জনের যাবজ্জীবন। দৈনিক ইনকিলাব, সুখবর দিল মালয়েশিয়া, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার অস্থিরতা অনিশ্চয়তায় বাংলাদেশি কর্মীরা, দুর্নীতি বন্ধের লিগাল নোটিশ, টাকা দিলে আদালতে নথি হাজির। বণিক বার্তা, জ্বালানি সংকটের প্রভাব, তৈরি পোশাক খাতে উৎপাদন সক্ষমতা হ্রাস পেয়েছে 20 থেকে 30%। ইসলামাবাদ, আগামীকাল বসছে যুক্তরাষ্ট্র ইরান। ডেইলি স্টার, 2 sentenced to hang, 3 get life in Abu Said killing. Talks uncertain amid shaky truce. Judiciary NHRC reforms rolled back. New Age, Abu Said murder, 2 cops sentenced to death, 3 jailed for life. Pakistan set to host US-Iran peace talks. Daily Observer, verdict on Abu Said killing, 2 cops to die, 3 get life. Labor market reopening, Malaysia to recruit BD migrants under zero cost AI system. মোটা দাগে এই ছিল দৈনিক পত্রিকার উল্লেখযোগ্য সংবাদগুলো, এবং শিরোনামে জাতীয় সংসদের অধিবেশনে যে বিলগুলো বাতিল হয়েছে সেগুলোই মূলত আলোচনার বিষয়, এবং এর মধ্যে মানবাধিকার কমিশন, দুদক এবং স্বাধীন বিচার বিভাগ, যেটি এই 3টি নিয়ে বেশি আলোচনা, এবং যেগুলো বিএনপির নির্বাচনী ইশতেহারও ছিল, বিএনপির 31 দফায়ও ছিল, কিন্তু বিরোধী দল থেকে অভিযোগ করা যে সেগুলো আসলে সেই ইশতেহারও ভঙ্গ করেছে, এবং তার যে 31 দফা সেটিও ভঙ্গ করেছে, আসলে ভঙ্গ করেছে কিনা, এবং এটি নিয়ে দীর্ঘদিন ঐকমত্য কমিশনও আলোচনা হয়েছিল। রাজনৈতিক দল ঐকমত হলেও সেটি আসলে সংসদে এসে পাশ হয়নি। এই বিষয়ে আপনার আসলে। ধন্যবাদ আপনাকে। ঠিকই বলেছেন, বাংলাদেশের সংবাদপত্রগুলোর যে স্বাভাবিক বৈশিষ্ট্য আমাদের দেশের সংবাদপত্রগুলোর, সেটা হলো পত্রিকা, জাতীয় পত্রপত্রিকাগুলো ম্যাক্সিমামই তাদের নিজেদের মতো করে আজকের পত্রিকাগুলো লিড স্টোরি, সেকেন্ড লিড
এবং অন্যান্য স্টোরিগুলো দিয়েছে। স্বাভাবিকভাবেই যেহেতু সংসদ চলমান রয়েছে, সংসদের বিষয়গুলোকেই মোটা দাগে আমাদের জাতীয় দৈনিকগুলো প্রাধান্য দিয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় জিনিস যেটা, বড় ঘটনা যেটা, সেটা হলো আমাদের মানবাধিকার বিষয়ক যে মানবাধিকার কমিশন যে আইন, যে অধ্যাদেশটা বিগত সরকার, ইন্টারিম সরকার করেছিল, সেটা কালকে বাতিল হয়েছে এবং সরকার পক্ষ থেকে সংসদে এটা নিয়ে ওয়াকআউট করছে বিরোধী দল, তারা বক্তব্যও দিয়েছেন। এখানে আইনমন্ত্রী সংসদে বলেছেন যে মানবাধিকার কমিশন সংক্রান্ত যে অধ্যাদেশ বাতিল হয়েছে, রহিত হয়েছে, এটা পরবর্তীতে তারা আবার পাশ করবেন এবং সেটা তাদের কিছু সংশোধনী সহ, তাদের মতো করে পর্যবেক্ষণ সহ এটা আবার আনা হবে, এটা বলছে। আসলে মানবাধিকার বিষয়ে বাংলাদেশ তো জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দলিলে স্বাক্ষরকারী দেশ এবং আমাদের সংবিধানের 26 অনুচ্ছেদ থেকে নিয়ে 26 থেকে 41 অনুচ্ছেদ পর্যন্ত মানবাধিকারের বিষয়ে সুস্পষ্টভাবে দলিল রয়েছে। এখানে সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার যেগুলো, সেগুলো হলো মানবাধিকার। যেরকম ব্যক্তির অন্ন, বস্ত্র, বাসস্থানের অধিকার, ব্যক্তির সংগঠন অধিকার, চলাফেরার অধিকার, আইনি রক্ষা কবচ, তার বাক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, এগুলো হলো আমাদের সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার হিসাবে প্রতিষ্ঠিত, আমাদের নাগরিক অধিকার হিসাবে। প্রশ্নটা এখানে মৌলিক নাগরিক অধিকারের ক্ষেত্রে না, এটা হলো মানবাধিকার কমিশনের যে আইনি কাঠামো ছিল 2009 সালে, যে আইনটা বিগত সরকার করেছিল, সেখানে এই মানবাধিকার কমিশনের কিন্তু আসলে মানে শক্তিটা খুবই খর্ব ছিল। যেমন আমরা কি দেখেছি যে বিগত সরকারের সময় দেশের নাগরিক নিপীড়ন অন্যান্য ক্ষেত্রে ব্যাপকভাবে লঙ্ঘন হয়েছে। এমনকি মানে গুম, খুন, এ সমস্ত বিষয় নিয়ে কোনো প্রশ্ন করারও মানে অধিকার ছিল না। যেখানে একজন মানুষকে নিবর্তনমূলক আইনে আটক করা হতো, সে নিবর্তনমূলক আইনে আটক করার পরও সুপ্রিম কোর্টও এ ব্যাপারে খুব বেশি উদ্যোগী হয়েছে বলে কোনো দৃষ্টান্ত আমাদের নেই, যেগুলো আগে ছিল। যেরকম হেবিয়াস কর্পাস পিটিশনের মাধ্যমে কিন্তু নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে সেগুলো সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করত। কিন্তু আমরা কি দেখছি এর আগের ঘটনাগুলোতে, বিগত সরকারের সময়ে, যে সুপ্রিম কোর্টে অনেকগুলো হেবিয়াস কর্পাস পিটিশন কিন্তু ছিল, এগুলো ব্যক্তির একেবারেই মৌলিক অধিকারের সাথে যুক্ত ছিল, কিন্তু এগুলোর সুপ্রিম কোর্টও এগুলো খুব বেশি একটা আগ্রহী হয়নি এবং এগুলো শুনানিও হয়নি। ফলে নাগরিকদের মৌলিক অধিকার, তাদেরকে গুম, খুন, নিপীড়ন নিয়েছে। এখানে সবচেয়ে বড় যে জিনিস ছিল সেটা হলো যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক ক্ষমতা দেয়া ছিল। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনি কাঠামোর ভিতরে তাদেরকে জবাবদিহি করার সুযোগ কম ছিল। এখন 2024 সালে অন্তর্বর্তী সরকার আসার পরে যে মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা, যেটা কালকে বাতিল করা হয়েছে, এর ভিতরে কিন্তু মানবাধিকার কমিশন গঠনের একটা মৌলিক পরিবর্তন আনা হয়েছিল। আগে ছিল স্পিকারের নেতৃত্বে আপনার মূল মানে সার্চ কমিটি, বাছাই কমিটি হবে, সেই স্পিকারের নেতৃত্বে সেখানে মন্ত্রী থাকবেন এবং বিরোধী দল থাকবে, মন্ত্রিপরিষদ সচিব থাকবেন, এরকম একটা কমিটি করা হয়েছিল। কিন্তু অধ্যাদেশের ভিতরে কিন্তু এটি একটা মৌলিক কাঠামোটা চেঞ্জ করে দেওয়া হয়। সেখানে করা হয়েছিল মানবাধিকার কমিশন গঠন করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রধান বিচারপতি মনোনীত আপিল বিভাগের একজন বিচারপতি মানবাধিকারের এই বাছাই কমিটির, সার্চ কমিটির প্রধান হবেন এবং অন্য এগুলো এভাবে থাকবে। এখন এইটা হওয়ার পরে এই যে কমিশনের কালকে যে অধ্যাদেশটা বাতিল হয়ে গেল, এটা বলছে বিরোধী দল থেকে বলছে 2009 সালের যে আইন ছিল সেটা আবার কার্যকরী হবে, কিন্তু আইনমন্ত্রী বলছেন ভিন্ন কথা। উনি বলছেন যে না, এটা যাচাই বাছাই করে আবার পরবর্তীতে এটা
রিকনস্ট্রাকশন করে তারপরে আবার এটাই করা হবে। এখন এটা সামনের দিনগুলোতে দেখার কিন্তু বিষয়। একটা জিনিস যদি আমি বলি যে এই আইনটি বাতিল করলেও বলা হচ্ছিল যে রহিতকরণ এর অধীনে বেশ কিছু ব্যবস্থাপনাকে আবার বৈধতা দেওয়া হয়েছে, এইটা আসলে আরেক ধরনের সংকট কিনা? আপনি ধরেন পরে আবার কবে আইনটি আনবেন, কিন্তু চাইলে সরকার সেটি পাশ করে এই অধ্যাদেশটি আবার পরে সংশোধন করা যেত কিনা? সংসদে তো সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপি সরকারের। সঠিক বলেছেন আপনি। এর ভিতরে আবার এই আইনটা কালকে রহিত করার পরে বলছে যে অন্তর্বর্তী সরকার নতুন অধ্যাদেশের ভিতরে যে সমস্ত বিধি ব্যবস্থাগুলো নিয়েছিল সেটাকে কিন্তু এই সরকার আবার বৈধতা দিয়েছে, ওইটা ঠিক রেখেই করছে। এখন স্বাভাবিকভাবে এই আইনটা আপনাকে আবার, যেহেতু মাঝখানে আগের একটা আইন ছিল, এটা যদি 2009-এর আইনের জায়গায় চলে যায়, আবার ওই আইনি কাঠামোর ভিতরে যদি কাজ শুরু হয়, আবার এরপরে অন্তর্বর্তী সরকার যেগুলো নিয়েছে সেগুলো ঠিক থাকে, তাহলে এখানে একটা মানে দ্বৈততা তৈরি হবে। এটা সরকার কিভাবে আসলে দেখবে, এটা দেখার বিষয়। দ্বিতীয় কথা হলো, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে যেটা আসলে আমাদের দেশে প্রবলেম হলো, নিবর্তনমূলক আইন আমরা এগুলো বলি, সব সরকারই বলে, কিন্তু সব সরকারই আপনার ক্ষমতাকে তার মানে ক্ষমতার পরিধি বাড়ানোর জন্য অনেক আইন আইনগুলো ব্যবহার করে একজন আরেকজনের বিরুদ্ধে, যে ক্ষমতায় যায় সে বিরোধীর উপর ব্যবহার। যেমন আমরা একটু বলি, আমরা 1974 সালের বিশেষ ক্ষমতা আইনের কথা বলি। 1974 সালের ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইনটা তো করছিল আগের পূর্ববর্তীকালে আওয়ামী লীগ সরকার, কিন্তু পরবর্তীকালে সরকারগুলো এই আইনের সমালোচনা করেছে ঠিকই, কিন্তু তারা আবার যখন রাষ্ট্র ক্ষমতায় আসছে তখন কিন্তু তারা এই আইন বাতিল করার, সেটি যে সন্ত্রাস বিরোধী আইনটিও আমরা দেখলাম, সে একই চিত্র দেখা গেল। কিন্তু এই যে মানবাধিকার কমিশন আইন বাদ দিলে পরে যেই অভিযোগটি তোলা হয়েছে যে গুম কমিশনের যে গঠন, তারপরে যেই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যে দায় মুক্তি দেওয়া হয়েছিল, সেগুলো আবার বাধাগ্রস্ত হবে কিনা সেই প্রশ্ন তুলেছে বিরোধী দল থেকে। এখন সেটা তাদের প্রশ্ন ওঠা খুব স্বাভাবিক ব্যাপার, কিন্তু সরকার থেকে আবার নিশ্চয়তা দেওয়া হয়েছে যে না, এই অধ্যাদেশ জারি হওয়ার পর থেকে যত কাজ হয়েছে সেটাকে আবার কিন্তু তারা দায় মুক্তি দিয়েছে এবং এটাকে বৈধতা তারা দিয়েই আইনটা পাশ করেছে। এখন এই আইনটার ইমপ্লিকেশনটা কেমন হবে, এর বাস্তবায়নটা কেমন হবে, সেটা একটা দেখার বিষয়। দ্বিতীয় হলো, সরকার আইন কমিশন এর ক্ষেত্রে, মানবাধিকার কমিশন গঠন করার ক্ষেত্রে যে মূলত সরকার এখানে যেটা করছে সেটা হলো, আমি মোটা দাগে যেটা দেখলাম যে মানবাধিকার কমিশন গঠন করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতি একটু স্বাধীনতা বেশি ছিল এখানে, সরকার সেখানে কিছুটা নিজের নিয়ন্ত্রণ নিয়েছে, মানে গঠনের ক্ষেত্রে নিয়ন্ত্রণ, এবং আরেকটি মনে হয় যে তদন্তের ক্ষেত্রে যে অনুমতি নেয়ার বিষয়টি, সেটি মনে হয় এই দুটি জায়গায় মনে হয় সরকার তার কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছে, এরকম কিনা। আমরা যদি একটু বিচার বিভাগের ইতিহাসে, বিচারক নিয়োগের অধ্যাদেশটিও বাতিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ ও স্বতন্ত্র সচিবালয় যে অন্তর্বর্তীকালীন যে অধ্যাদেশটি করেছিল সেটি বাতিল করা হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। আসলে আমাদের দেশের এই যে আপনার স্বাধীন বিচার ব্যবস্থা, বা আমাদের যেটা এই ইন্টারিম সরকার যেটা করছিল, যে সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় এবং তাদের, এটা একটা আসলে আমাদের দেশে বিচার ব্যবস্থার যে পৃথকীকরণ যে ঘটনাটা আসছে, এটা আসলে 1995 সালে মাজদার হোসেন মামলার রায়েরই কন্টিনিউশন। 1995 সালে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন সে সময় মাজদার হোসেন সাহেব। উনি সুপ্রিম কোর্টের অধীনেই মানে আলাদা পৃথক বিচার ব্যবস্থার যে আইনটা, যেটা মানে বিচার ব্যবস্থার পৃথকীকরণের বিষয়ে একটা মামলা করা হয়। সেই মামলা 1999 সালে প্রথম রায় দেওয়া হয়। রায়ে বলা হয় যে আপনার সুপ্রিম কোর্ট বিশেষ করে বিচার ব্যবস্থা নির্বাহী বিভাগ থেকে আলাদাভাবে কাজ করবে। এখন এই প্রসঙ্গটা আসছিল তখন, ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে 31 বছর পরে সে কিন্তু অনেক পরিবর্তন হয়ে গেছে। এই মামলার রায়ের প্রেক্ষিতে সরকারও এর আগের সরকারগুলো, এটা বিএনপির আগের সরকার, আওয়ামী লীগ সরকারও সুপ্রিম কোর্টের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন কিন্তু করেনি। সুপ্রিম কোর্টের বিচার বিভাগ পৃথকীকরণের বিষয়গুলো নিয়ে অনেক বিষয় বহুবার সুপ্রিম কোর্ট থেকে, আপিল বিভাগ থেকে যখন শুনানি হয়েছে বারবার জিজ্ঞেস করেছে, তারা শুধু সময় নিয়েছে, সময় ক্ষেপণ করেছে। এর কারণ হলো
অধস্তন বিচার ব্যবস্থাকে সরকারের এর ভিতরে সরকারের যে নিয়ন্ত্রণ, সে নিয়ন্ত্রণ সরকার আসলে হারাতে চায় না। ইন্টারেস্টিং বিষয় হলো, আগের যে আমাদের আপনার নির্বাহী বিভাগের থেকে, বিশেষ করে প্রশাসন বিভাগ থেকে যে বিচারিক আদালত যেগুলো হতো, সেগুলো কিন্তু এই রায়ের আলোকেই কিন্তু তার ক্ষমতা খর্ব হয়ে গেছে। এখন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা, আগে জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, এখন জেলা ম্যাজিস্ট্রেট আছেন, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট থাকলেও তার বিচারিক ক্ষমতা কমে গেছে। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরাই কিন্তু সমস্ত বিচার কার্য পরিচালনা করেন। এর ভিতরে অনেক পরিবর্তন আসছে। এখন এই যে বিচার ব্যবস্থা পৃথকীকরণ মামলাটা, এটা আমি যতটুকু মোটা দাগে দেখলাম, সেটা হলো যে সুপ্রিম কোর্ট এন্টারিম সরকার আসার পরে সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় করার জন্য একটা এই অধ্যাদেশটা করে মানে যাত্রা শুরু করছিল, যে পৃথক সচিবালয়। সরকার সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়ের এই আইনটা আবার রহিতকরণ করেছে কালকে। বাকি যে কাজগুলো আছে সেগুলো কি হবে, এটা আসলে কোনো সুস্পষ্টভাবে দিক নির্দেশনা এখানে নেই। এটি কি এমন অবস্থা আছে, আমরা যেটা দেখেছি বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে যে টানা হেঁচড়া ছিল অতীতে, যখন বিচার বিভাগকে ক্ষমতা দেওয়া হলো তখন তারা ডিসিদেরকে নিয়ে আদালতে দাঁড় করে রাখেন, সেই ঘটনাগুলো তো আমরা দেখেছি। সেই টানাপোড়েনেও সরকার একটি অবস্থান নিয়েছে কিনা, তার ওই যে যেটা আপনি বললেন যে নিম্ন আদালতে তার একটি প্রভাব বিস্তারের জায়গায়, সেও আর ওই জায়গায় গেছে কিনা, বা আমলাদের এই টানাটানির মধ্যেই সরকার থাকলো কিনা। এখন বাংলাদেশের মতো প্রেক্ষাপটে বিচার ব্যবস্থা কতটা স্বাধীনভাবে কাজ করতে পারে, এটা তো আমরা অতীতে দেখেছি। আমাদের দেশেই এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলেন আর নির্বাহী ম্যাজিস্ট্রেটই বলেন, একজন আসামি যখন আদালতে নিয়ে যাওয়া হয়, এই যে আমাদের এখনকার সরকারি দল, বিরোধী দল যারাই আছে, কি মানে নির্মম নিপীড়নের শিকার কিন্তু আদালতেও তারা হয়েছে দিনের পর দিন। একজন ম্যাজিস্ট্রেটের কাছে একজন আসামি যে যখন বলছে যে স্যার আমাকে নির্যাতন করা হয়েছে, আমাকে এরকম করা হয়েছে, কিন্তু সেখানে কিন্তু সে প্রতিকার পায়নি। এরকমও ঘটনা বাংলাদেশে ঘটেছে। এখন বিচার ব্যবস্থা নিজেদের থেকে কতটুকু কার্যকর হতে পারে তার উপরেও অনেক কিছু নির্ভর করে। এখন আপনার ক্ষমতা থাকলেও তো সব ক্ষেত্রে ক্ষমতা কার্যকর করার দৃষ্টান্ত বাংলাদেশে কম আছে। বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বিচার ব্যবস্থা, এখন একটা কথাই আছে যে বিচারের বাণী নিভৃতে কাঁদে। সুপ্রিম কোর্ট, হাইকোর্টের যে সাংবিধানিক পাওয়ার, সে পাওয়ারও তো বিগত দিনগুলোতে আমরা ওইভাবে কার্যকর হতে দেখিনি মানুষের মৌলিক ক্ষেত্রে। এখন সুপ্রিম কোর্ট তার সচিবালয় দিয়ে আলাদাভাবে কার্যকর করার মাধ্যমে বিগত সরকার যেটি করতে চাইছিল, এই সরকার আবার তার হাতে, আইন মন্ত্রণালয়ের হাতে, আইন বিভাগের হাতে আইনে এই সংশোধনীতে বলা হয়েছে এই মাঝখানে যে সমস্ত কার্যক্রম ছিল, তার বাজেট, প্রশাসন, তার আইনি অবস্থানে সবই আবার আইন মন্ত্রণালয়ের হাতে চলে যাবে। এই নতুন আইনে এটাই বলা হয়েছে। এটি কি ইতিবাচক না নেতিবাচক হবে রাষ্ট্রের জন্য? এটা তো বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া আসলে অর্থহীন হয়ে দাঁড়ায় সব কিছু। বিচার বিভাগ যদি মেরুদণ্ড সোজা না করে, কথা না বলতে পারে, কাজ করতে না পারে, সেখানে নিবর্তনমূলক এবং নিপীড়নমূলক ব্যবস্থা চলে আসার সম্ভাবনা বেশি থাকে, আশঙ্কাটা সেটাই থাকে। সামনের দিনগুলোতে সেটা দেখা যাবে প্র্যাকটিসটা কতটুকু হয়। কারণ এখন যারা সরকার আছে তারা তো ব্যাপক নির্যাতন নিপীড়নের ভিতর দিয়েই ক্ষমতায় আসছে। সুতরাং তারা তাদের অতীত, তারা তাদের এই যে কষ্ট, এগুলো, এই ত্যাগ, স্যাক্রিফাইস তো ভুলে যাওয়ার কথা না। দেশ জুড়ে একটি জ্বালানি সংকট চলছে, যদিও সরকার বারবার বলছে যে দেশে জ্বালানির কোনো সংকট নেই বা জ্বালানির কোনো অভাব নেই। সংসদেও বেশ কয়েকবার দাঁড়িয়ে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী বলেছেন, কিন্তু আসলে কি দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে, বা এই দৈনিক পত্রিকাগুলো প্রতিদিন এখনই বলা হচ্ছে যে জ্বালানি সংকটের প্রভাব পড়তে যাচ্ছে পোশাক খাত এবং আমাদের আসলে শিল্পায়নে, সেটি পড়লে আমাদের এই ভঙ্গুর অর্থনীতি ঘুরে দাঁড়ানোর সুযোগ কতটা? খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে জ্বালানি যে সংকটটা আমাদের এখানে দেখা দিয়েছে, এইটার কর্তৃত্ব বা এটা সৃষ্টি সরকারের হাতে না, এটা একটা বৈশ্বিক সমস্যা। আপনি লক্ষ্য করবেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধ বন্ধের যে উদ্যোগ নিয়েছেন এবং ইরানের সাথে সরাসরি আমেরিকার যে আলোচনার প্রস্তাব,
এটা দুটো কারণে মূলত হয়েছে। একটা হলো যে আন্তর্জাতিক বিশ্ব বাজারে তেলের দাম হু হু করে বাড়ছিল। দ্বিতীয় হলো ইরানকে খুব স্বল্প সময়ের ভিতরে দমানোর যে মানে নিয়ন্ত্রণে আনার যে চেষ্টা তার ছিল, সেটা আসলে হয় নাই, যে কারণে যুদ্ধ বন্ধের জন্য নিজেও মার্কিন প্রেসিডেন্ট উদ্যোগী হয়েছেন এবং চেষ্টা করছিলেন নানা উপায়ে। তো সেইটাই এখন ইরানের যে হরমুজ প্রণালী দিয়ে আমাদের এই অঞ্চলে বা বিশ্ব তেলের বাজারের 20% তো মূলত যেগুলো আপনার বিশ্ব তেলের বাজারের 20% এই প্রণালী দিয়েই যাতায়াত হয়। এবং এটার একদিকে পারস্য উপসাগর আর একদিকে হলো ওমান উপসাগর। ওমান এবং ইরানের যৌথ, ইরানের কন্ট্রোলটা এখানে শতভাগ বেশি। এখন এখানে তেলের যে সংকটটা আকস্মিকভাবে শুরু হয়েছে বাংলাদেশে, আপনার এটা খেয়াল করবেন, লক্ষ্য রাখবেন যে আপনি এই যে যুদ্ধটা শুরু হয়েছে 28শে ফেব্রুয়ারি থেকে নিয়ে আজ 1 মাস 10 দিন, 1 মাস 10 দিনের এই যুদ্ধে স্বাভাবিকভাবেই এই প্রভাব বাংলাদেশের তেলের যে মানে আমাদের যে রিফাইনারিগুলো, এই রিফাইনারিগুলো আসলে এখানে 2-3 মাসের 3 মাসের বেশি, 3 মাসও না, 3 মাসের কম জ্বালানি তেলের মজুদ রাখা সম্ভব। এখন এখানে আমাদের অর্থনীতির চাকা, অর্থনীতির গতি সব কিছুই ধরেন তেলের উপরে, জ্বালানি তেলের উপর নির্ভরশীল। এখন এই সংকট দেখা দিয়েছে, সরকার চেষ্টা করছে। আমার ধারণা এটাই আমি মনে করি, সেটা হলো যে সরকারের সংকট নেই এটা বলার থেকে বিশ্বের সব দেশগুলোই কিন্তু এটাতে মানে আপনার সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। সরকারের এই অ্যাওয়ারনেসের দিকে যাওয়াটা বেশি উচিত ছিল এবং কর্তব্যও তাই, যে তেলের সংকট আছে, তেল তো এখানে আর বেশিটা প্যানিক তৈরি করার কারণেও এটা হয়েছে। বিশেষ করে অকটেন এবং পেট্রোলের ক্ষেত্রে দেখা গেছে যে সংকটটা খুব বেশি আমাদের দেশে, দীর্ঘ লাইন পাম্পগুলোতে। এর একটা বড় কারণ হলো মানুষ চাহিদার থেকে অতিরিক্ত মজুত করেছে, সরকার বারবার বলা সত্ত্বেও। আবার সরকার নেই, জ্বালানি তেলের কোনো সংকট নেই, সরকার থেকে বারবার বলছে, কিন্তু যখন সে পাম্পে যাচ্ছে তখন তেল পাচ্ছে না, তখন তার ভিতরে স্বাভাবিকভাবে একটা প্যানিক তৈরি হচ্ছে। এই প্যানিক থেকে এখানে এটা হয়েছে। তবে আমার ধারণা যুদ্ধ পরিস্থিতি যেটা যতটুকু এগোইছে এবং আলাপ আলোচনা চলছে, এটা সংকট দীর্ঘস্থায়ী হবে না। একটা সংকটে এই সংকটটা মিটবে, হয়তো আরও কিছুদিন সমস্যা তৈরি হবে আমাদের এখানে। কিন্তু এই যুদ্ধের যে দীর্ঘমেয়াদী প্রভাব, আমাদের যেহেতু তেলের বাজারটা আসলে কখনো অস্থির হয়, কখনো স্বস্তির হয়। এখন যেহেতু $60 তেল $100 উপরে রয়েছে, এখনও $100 উপরেই রয়েছে বলা যায়, দাম কিছুটা কমলেও। এটি যদি এখন আমরা সংগ্রহ করতে যাই, তাহলে যে বিশাল ভর্তুকি আমাদের গুনতে হচ্ছে, সেটি সরকার আসলে কীভাবে সামাল দেবে? কারণ পেমেন্ট অফ ব্যালেন্সে তো জায়গাগুলো রয়েছে। স্বাভাবিক, সরকার বলছে যে 167 কোটি টাকা করে প্রত্যেক দিন পার ডে এই জ্বালানি খাতে সরকারকে সাবসিডি লোকসান দিতে হচ্ছে, ভর্তুকি দিতে হচ্ছে। এটা তো আসলে দীর্ঘমেয়াদী। এটা যদি 1 মাস চলে তো হিউজ পরিমাণ টাকা, এটা আমাদের এই দুর্বল অর্থনীতি এটা বহন করতে পারবে না। সরকারকে ভিন্নভাবে এটাই করতে হবে। এবার অন্য আমাদের সহযোগী সংস্থাগুলো যেগুলো আছে আন্তর্জাতিক, তাদের তো চাপ আছে সরকার। আপনি বাইরের থেকে টাকা পয়সা নিয়ে আমাদের দেশে সাবসিডিতে তারা কেন টাকা পয়সা দিবে? একটু চাপ তৈরি হবে। সরকার যেটা বলছে সেটা হলো তারা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করার কথা ভাবছে, আবার কিছুটা মানুষের কথা চিন্তা করে আবার পিছিয়ে আসছে। এখন যদি তার জ্বালানি সংগ্রহটা তারা ঠিকমতো করতে পারে, তাহলে সংকটটা কিছুটা কাটবে। এবং আপনি লক্ষ্য করবেন যে গত 2 দিন আগে যখন যুদ্ধ থামবে এবং ইরানের সাথে আমেরিকার আলোচনার প্রস্তাব যখন আসছে, তখন তো কিন্তু বিশ্ববাজারে তেলের দাম আবার নিম্নমুখী হয়েছে এবং পড়ে গেছে। এখন এটি 2-1 দিনের ভিতরে বোঝা যাবে যে এটা কতটুকু কী হবে। আমি যতটুকু দেখলাম পত্রপত্রিকায়, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রেরও তো তাদের তো বিশ্বব্যাপী তাদের যে নিয়ন্ত্রণ এবং তাদের যে সহযোগী দেশগুলো, সব দেশগুলো থেকে জ্বালানি তেল নিয়ে কিন্তু সরকারের উপর একটা চাপ আছে। দ্বিতীয় হলো জ্বালানি তেলের প্রধান উৎস হলো আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো, তারাও তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তাদের থেকেও চাপ আছে।
যুদ্ধ বন্ধ করার জন্য। তারা তাদের বাজার, তেলের বাজারে, আন্তর্জাতিক বাজারে তেল সাপ্লাই দিতে পারছে না। তারপরে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে তেলের উৎপাদন ব্যাহত হচ্ছে। একটা সার্বিক চিত্র দিক থেকে অর্থনৈতিকভাবে একটা মারাত্মক ক্ষতির মুখে হচ্ছে। আমাদের বাংলাদেশের বিশাল শ্রমবাজার মধ্যপ্রাচ্যে, বাংলাদেশে মারাও গেছে তো সেখানে কয়েকজনে। তো এই ত্রিমুখী একটা সংকটের ভিতর দিয়ে তেলের বাজার এবং আন্তর্জাতিক এই যুদ্ধ পরিস্থিতি চলছে। এখন সপ্তাহখানেকের ভিতরেই দেখবেন যে এর একটা পরিণতি বোঝা যাবে। আপনি শ্রমবাজারের কথা বলছিলেন, মধ্যপ্রাচ্যের শ্রমবাজার বেশ সংকটের মধ্যে আছে, কিন্তু নতুন করে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে। এর আগে মালয়েশিয়া আমাদের শ্রমিক গেছে, কিন্তু নানান অনিয়মের বেড়াজালে পড়ে আমাদের এই শ্রমবাজারটা দীর্ঘদিন বন্ধ ছিল। এটি ইতিবাচক হলেও আসলে এই জায়গায় সরকারের আসলে হস্তক্ষেপ দরকার কিনা, বা সরকারের আরো বেশি নজরদারি দরকার কিনা? সঠিক। আমাদের বাংলাদেশের যে রেমিটেন্সগুলো আসে, আমাদের অর্থনীতির সবচেয়ে যে দুইটা তিনটা মৌলিক জায়গা আছে, একটা হলো আমাদের ফরেন রেমিটেন্স। এগুলো আমাদের প্রবাসী ভাইরাই বিদেশ থেকে তারা যে কষ্টার্জিত রেমিটেন্স পাঠায়, সেটা হলো আমাদের অর্থনীতির চাকাটাকে শক্তিশালী করে বা চাকাটাকে তারা চালু রাখে। মধ্যপ্রাচ্যের পরে আমাদের পূর্ব এশিয়ার দেশগুলোতে, বিশেষ করে মালয়েশিয়াতে বাংলাদেশের একটা ব্যাপক শ্রমবাজার রয়েছে। এখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শ্রমবাজারের প্রবলেম হলো যে তাদের এই যে যুদ্ধ সংকট কারণে সেখানে কিন্তু আমাদের যুদ্ধ যদি সত্যিকারের দীর্ঘস্থায়ী হয়, তাহলে এই শ্রমবাজারে বাংলাদেশের কিন্তু বিরাট ব্যাপক এবং নেতিবাচক প্রভাব পড়বে। এটা অসম্ভব কিছু না যে বাংলাদেশের শ্রমিকদের ব্যাপক একটা অংশ সেখান থেকে দেশে ফেরত আসতে পারে, এই আশঙ্কা কিন্তু বিশেষজ্ঞরা করছেন। এখন নতুন শ্রমবাজার যেটা আমাদের মালয়েশিয়ায় দেখা যায়, মালয়েশিয়ার শ্রমবাজার নতুন না, মাঝখানে বন্ধ ছিল। অন্তর্বর্তী সরকার উদ্যোগ নিয়েছিলেন। এখন মালয়েশিয়ার বর্তমান সরকার যারা আছেন, আমাদের সরকার যারা আসছেন, তাদের সাথে তো একটা সুসম্পর্ক আছে যতটুকু ধরে নেওয়া হয়। সরকার উদ্যোগী হলে মালয়েশিয়ার শ্রমবাজার যদি চালু হয় পূর্ব এশিয়ার অন্যান্য দেশগুলোতে, সেটা তো আমাদের জন্য একটা অবশ্যই ইতিবাচক খবর, এবং এটা ভালো, আমাদের অর্থনীতিতে ব্যাপকভাবে একটা প্রভাব বিস্তার করবে। আমরা যদি একটু আঞ্চলিক দেশগুলোর সাথে সম্পর্কের দিকে তাকাই, বাংলাদেশে আমাদের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি হয়ে এখন মরিশাসের দিকে রয়েছেন। সেইখানে আসলে বাংলাদেশ ভারত সম্পর্কের উন্নতি হবে বলে প্রত্যাশা করছেন কিনা? বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা আসলে নিকট প্রতিবেশী হিসাবে এটা খুব গুরুত্বপূর্ণ। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক একটা দীর্ঘ বিস্তৃত সীমানা রয়েছে, এবং সবচেয়ে নিকটতম প্রতিবেশী বাংলাদেশের হলো ভারত। কিন্তু ভারতের সাথে সম্পর্কটা সবসময় একটা স্পর্শকাতরতাও এখানে কাজ করে। সেই স্পর্শকাতরতা অতিক্রম করে সরকার চাইছে যে ভারতের সাথে সম্পর্কটা, দ্বিপাক্ষিক সম্পর্কটা ডেভেলপ করে মানে বাংলাদেশ এবং ভারতের সুসম্পর্কটা উন্নয়ন করা। আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সাহেব এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্করের সাথে আলাপ আলোচনার ভিতরে যতটুকু দেখলাম, যে সেখানে বাংলাদেশিদের জন্য বিশেষ করে চিকিৎসা এবং ভ্রমণ সংক্রান্ত ভিসাটা সহজ করার জন্য বলা হয়েছে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভারতের থেকে ভিসা প্রদান অনেকটা সীমিত করে ফেলা হয়েছিল। দ্বিতীয় হলো, বাংলাদেশের সাথে ভারতের আমদানি রপ্তানির সম্পর্ক রয়েছে। বিশেষ করে ভারত থেকে আমাদের অনেক কিছু আমদানি করতে হয়, সেগুলোও একটা শিথিল পর্যায়ে আছে, সেগুলো আবার চালু করার জন্য সরকার চেষ্টা করছে। এখন ভারতের সাথে সম্পর্ক যেমন প্রয়োজন, সরকার যেটা বলছে, সরকার সেটা হলো আত্মমর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা সম্পর্কটা পুনর্গঠন করতে চাই, এবং সেটা নিয়ে সম্পর্কটা অতীতকে পিছনে ফেলে সামনে এগোতে চাই, যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব স্পষ্টভাবে বলছে যে আমরা অতীতের সম্পর্কের পরিসমাপ্তি ঘটিয়ে সামনে এগোতে চাই। আমি শেষ প্রশ্ন করবো, 30 সেকেন্ড শেষ করবো। সেটি হচ্ছে যে এই নতুন সরকারের 2 মাসের মধ্যে দুটি আসনে উপনির্বাচন হয়েছে। বিরোধী দল থেকে সংসদে অভিযোগ করা হয়েছে এটি আসলে 96-এর মাগুরার মতো হয়েছে বগুড়া। আসলে সেরকম হয়েছে কিনা একদম 30 সেকেন্ডে? আমার মনে হয় না নির্বাচন সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু হয়েছে। আসলে
এটা খুব স্বাভাবিক ব্যাপার। সরকার গঠনের পরে কোনো উপনির্বাচন হলে সেখানে সরকার, আমাদের দেশের কোনো রেকর্ড নেই যে বিরোধী দল থেকে সেখান থেকে জয় হওয়ার। আর এই মাত্র সরকারের বয়স মাত্র 51-52 দিন। তো সরকার এটা কেন করবে? সরকার এই ঝুঁকি কেন নিবে যে এটা নিয়ে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি করা? নির্বাচন যেভাবে হওয়ার সেভাবেই হয়েছে। জি, আলোচনায় অংশ নেওয়ার জন্য হারুন জামিল আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।